আসসালামু আলাইকুম, দিস ইজ রফিক ফ্রম এমআরআই মোটর ব্লগস। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সকাল সকাল একটু ঢাকা শহরের এই পাশটা যে হাতের ঝিল রামপুরা বনশ্রী এটা ঘুরিয়ে দেখানোর জন্য। আমরা বর্তমানে আছি হচ্ছে রামপুরা বনশ্রী বলা যায়, বনশ্রী হচ্ছে দক্ষিণ বনশ্রী দিয়ে আমরা বের হয়েছি। এখন আমরা বনশ্রীর ভিতরে আছি, বনশ্রী দিয়ে আমরা চলে যাব হচ্ছে তিতুমির কলেজের এদিকে আমতলী মহাখালীতে। সো এই রাস্তাটা একটু উপভোগ করুন আপনারা। এই রাস্তাটা খুবই চমৎকার একটা রাস্তা, কারণ এখানে হাতির ঝিলটা পড়ছে। সো হাতির ঝিলটা পড়ার কারণে হয়েছে কি, এখানে সামনের দিকে প্রচুর পরিমাণে আপনার একটা আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ক্রিয়েট হয়েছে। এখানে প্রচুর কুয়াশাও পড়েছে। সো এই যে সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না, তাই চলে আসলাম, ক্যামেরাটা অন করলাম অ্যান্ড হচ্ছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলেন দেখি আমরা কতক্ষণে যেতে পারি এখান থেকে। অ্যান্ড এখানের পরিবেশটা আপনারা একটু উপভোগ করেন। দেখেন প্রচুর মানুষ সকালবেলা কিন্তু তাদের কর্মস্থলে যাওয়ার জন্য ব্যস্ত, অ্যান্ড সবাই কিন্তু বের হয়ে গিয়েছে। অনেকে এখনও ঘুম আছে, তারপরে যাদের প্রয়োজন তারা কিন্তু বের হয়ে গিয়েছে। কারণ ঢাকা শহরটা একটা আজব শহর, এখানে 24 ঘন্টায় মানুষ সজাগ থাকে। আপনারা রাতে বের হলেও দেখতে পারবেন যে রাতেও কিন্তু কিছু মানুষ সবসময় সজাগ থাকে বা কিছু না কিছু কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আজকে শনিবার, আজকে সাধারণত অফ ডে সরকারি অফিসগুলোতে, অ্যান্ড হচ্ছে গিয়ে কিছু বেসরকারি অফিসগুলোও বন্ধ থাকে। তারপরও দেখেন প্রচণ্ড পরিমাণে কিন্তু জ্যাম আছে রাস্তায়। সো এই জ্যামের ভিতর থেকেই আপনাদেরকে কিছু কথা আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে পিছনে। উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিছু জিনিস, যারা বাইকারস আছে, বাইকাররা কিছু জিনিস ফলো করি না। যে আমাদের এই ধরনের একটা রাস্তা, এটা একটা মেইন রাস্তা, এটা কিন্তু একটা মেইন রাস্তা। অ্যান্ড হচ্ছে আমাদের পাশে থেকে হাতের বামের দিক থেকে যদি কোনো রাস্তা আসে, সেটা হচ্ছে শাখা রাস্তা হবে। যেমন আমরা এখন যাচ্ছি হচ্ছে মেইন রাস্তা থেকে, অ্যান্ড এপাশ থেকে যদি কোনো রাস্তা আসে, রাস্তায় এদিকে ঢুকে, তাহলে সেটা হবে শাখা রাস্তা। তো শাখা রাস্তা থেকে বের হওয়ার জন্য এবং মেইন রাস্তা থেকে যাওয়ার জন্য কিছু নিয়ম নীতি আছে। আমাদের এই নিয়ম নীতিগুলো আমরা অনেকে মেনে চলি না। আবার এই যে ইউটার্নটা আছে, দেখেন এখানে একটা ইউটার্ন আছে, বা এই রোডে ঢোকার একটা রাস্তা আছে। এই রাস্তাতে ঢোকারও কিন্তু কিছু নিয়মাবলী আছে, যেটা সাধারণত আমাদের যখন আমরা পরীক্ষা দেই, ইন্টারভিউ দেই যে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য, তখন আমাদেরকে এই নিয়মগুলো শেখানো হয়ে থাকে। বাট বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্সের নিয়মগুলো, এই নিয়মগুলো সঠিকভাবে সবাই আমরা পালন করি না, বা সঠিকভাবে ওইভাবে পড়াশোনা করি না। যাই আমাদের দালাল থাকে, দালালরা হচ্ছে গিয়ে প্রশ্ন বলে দেয়, অ্যান্ড ওনারা এইভাবে বলে দেয় যে 1 নম্বরের ক বা খ বা অমুক একটা উত্তর হবে, আবার 2 নম্বরের অমুক উত্তর হবে, এইভাবে বলে দেয়। ওইভাবে কিন্তু সবাই মোটামুটি দাগ দিয়ে চলে আসে। আর ওইভাবে ইন্টারভিউতে অত কড়াকড়িভাবে কোনো কিছু আস্কিং করা হয় না, যে কারণে এই যে সাধারণ জ্ঞানগুলা, এই জ্ঞানগুলা আমরা না শিখেই ড্রাইভার হয়ে যাই। যে কারণে ড্রাইভার বলতে বোঝাচ্ছে যে কোনো গাড়ির ড্রাইভার হইতে পারে, আপনার বাইকের ড্রাইভার হইতে পারে, মোটরসাইকেলের ড্রাইভার হইতে পারে, বাসের ড্রাইভার হইতে পারে, সিএনজি ড্রাইভার হইতে পারে, প্লাস অন্য যে কাভার্ড ভ্যান, লরি, ট্রাক বা আদার্স যে ভেহিকেলগুলো থাকে বাংলাদেশে চলে, সেগুলোরও ড্রাইভার হইতে পারে। সো এই ড্রাইভিং লাইসেন্সটা আমরা কীভাবে পাই? ড্রাইভিং লাইসেন্সের পাওয়ার জন্য সরকার কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। সো এই নীতিমালাগুলো আমরা অনেকে অনুসরণ করে থাকি না। সাধারণত আমরা চেষ্টা করি, ভাই আমার একটা ড্রাইভিং লাইসেন্স করতে 4-5 হাজার টাকা খরচ, সরকারি ফি, বা 3-4 হাজার টাকা বা 5 হাজার টাকা সরকারি ফি, এটা দিয়ে না করে আমি হচ্ছে 4-5 হাজার টাকা আরও বাড়ায় দিয়ে আমি 8-9-10 হাজার টাকার ভিতর দিয়ে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা ইজিলি করে ফেলবো এবং কোনো ঝামেলা ছাড়া করে ফেলবো। সো যেই কারণে হয় যেটা, কিছু দালাল চক্র বিআরটিতে থাকে সবসময়, তারা কিন্তু আপনাকে কাজটা ইজি করে দেয়। তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে, অ্যাপ্লিকেশনটা রেডি করা থেকে শুরু করে সব কিছু টোটাল কাজটাই তারা কিন্তু করে দিয়ে থাকে। অ্যান্ড হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে যাবেন, আপনাকে যে প্রথমে আপনি একটা ইন্টারভিউর জন্য আপনি অ্যাপ্লিকেশন পূরণ করলেন, দেন টাকা জমা দিলেন, ব্যাংক জমা, তখন আপনাকে একটা ডেট পড়ে, যে ডেটটা হচ্ছে অমুক তারিখে আপনার, ধরেন ডিসেম্বরের হচ্ছে 20 তারিখে আপনার ডেট পড়েছে। তো ডিসেম্বরের 20 তারিখে হচ্ছে আপনার রিটেন, ভাইভা, প্র্যাকটিক্যাল সবগুলোরই ডেট পড়লো। তখন আপনি গিয়ে করেন কি, দালালের সাথে যোগাযোগ করেন, ভাই আমি তো ইন্টারভিউ দিতে আসছি, আমি তো কিছু জানি না, এখন কিভাবে কি করবো আমাকে বলেন। তো ইন্টারভিউ দেওয়ার সময় আবার দালালে কিছু লোক থাকে, তারা ওই প্রশ্নগুলো যে কোনোভাবে কালেক্ট করে,
2 নাম্বারই করে হোক, যেভাবেই হোক কালেক্ট করে দেন হচ্ছে কি আপনাকে নিয়ম বলে দেয় যে ভাই আপনি এই জিনিসগুলো বলবেন আর এইভাবে ড্রাইভিং টেস্টটা দিবেন। অনেকে দালাল আসে, অনেকে দালাল আসে না, আপনাকে নিজেকেই দিতে হয়। সো সেই কারণে অনেক সময় অনেক হ্যাসেলের মুখে পড়তেও হয়। বাট এখানে আমাদের ওই যে প্রশ্নগুলো মুখস্থ করা যায় যে 1 নম্বরের প্রশ্নের উত্তর এই, 2 নম্বরের প্রশ্নের উত্তর এই, আপনি এইভাবে করবেন, শেষ, ওকে। এই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ফাইনাল সেক্টর। আপনি যদি একটা মোটরসাইকেল ড্রাইভার হন, মোটরসাইকেলের জন্য আপনি যদি ইন্টারভিউ দিতে যান, আপনার এই যে সিম্পল 2-3টা কাজ ছাড়া কিন্তু আর কিছু করবেন না। রিটেন, ভাইবা, আর হচ্ছে কি আপনার প্র্যাকটিক্যাল অনেক সময় নেয়ও না, অনেক সময় নেয়, এই আর কি অবস্থা। সো এই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান পরিস্থিতি। সো এখানে ড্রাইভিং লাইসেন্সটা ইন্টারভিউ বোর্ডগুলোতে যে সিস্টেমগুলো করে থাকে সাধারণত, ইন্টারভিউটা নেয় কীভাবে, আপনি ইন্টারভিউ দিতে গেলেন, আপনার একটা টাইমে আপনার ইন্টারভিউটা ডাক পড়বে। প্রথমে ডাক পড়বে ধরেন হচ্ছে কি আপনার একটা প্র্যাকটিক্যাল টেস্ট বা রিটেন টেস্ট পড়তে পারে। আপনার এখানে 4-5টা প্রশ্ন থাকতে পারে, 4-5টা প্রশ্ন উত্তর তো আপনাকে অলরেডি দিয়ে দিচ্ছে, সেটা দেখে আপনি দাগ দিয়ে দিলেন, বাট আপনি কিছুই শিখলেন না। বা আমাদের ড্রাইভাররা সাধারণত যারা লরি বা বাস চালায় এরা পড়াশোনা জানে না, সাধারণত বাংলাদেশে পড়াশোনা জানা ড্রাইভার খুবই কম। বাট কিছু প্রাইভেট কার সেক্টর বা হচ্ছে মোটরসাইকেল সেক্টরের যারা ড্রাইভার আছে তারা একটু পড়াশোনা জানে, মোটামুটি এডুকেটেড, তারা একটু মোটামুটি এগুলো পড়তে পারে। বাট যারা পড়াশোনা জানে না বা পড়াশোনা কম জানে তারাও কিন্তু ওইভাবেই, আমি নিজে সাধারণত যখন ড্রাইভিং লাইসেন্স করেছি তখন এরকম সিস্টেম আমি দেখেছি, সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। সো এই হচ্ছে কাহিনী যে আপনারা এই যে টিকটা দিলেন, এটা কিসের উপর টিক দিলেন, আপনি কি কিছু জেনেছেন বা কিছু পড়েছেন, বা ওইটার যে এক্সপিরিয়েন্সটা আপনার কী ধরনের সাইন থাকতে পারে, ইউটার্ন বলেন, এখানে পার্কিং বলেন, বা আদার্স যে সাইনগুলো আছে, এগুলো যদি আপনার একজন ড্রাইভার হতে যান, আপনার হয়তোবা আপনি পাস করে আসলেন ড্রাইভিং লাইসেন্সের সেক্টর থেকে, বাট আপনার রিয়েল লাইফ যখন এক্সপিরিয়েন্স করবেন আপনি কিন্তু অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হবেন। সেই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত যে ড্রাইভিং লাইসেন্সটা যারা করবো আমরা, প্লাস হচ্ছে যারা ড্রাইভার বা আমরা ড্রাইভিং লাইসেন্স করে ফেলেছি অলরেডি, তারপরেও কিন্তু আমাদেরকে এই যে ড্রাইভিং সাইনগুলা বা আমাদের যে ওভারঅল ট্রাফিক সাইনগুলা, এইগুলো সম্পূর্ণটা একটু জানা উচিত। আদারওয়াইজ আপনার যখন আপনি এই ধরেন আমি এই যে লেনটায় আছে, আমি যদি সোজা যেয়ে থাকি তাহলে এখানে কিন্তু 3টা লেন আছে, একটা হচ্ছে বামের লেন আছে, একটা ডানের লেন আছে, একটা মাঝখানের লেন আছে। এই লেনেরও কিন্তু কিছু নিয়ম আছে, যদি আমি সোজা যাই তাহলে সোজা যাবো এই মাঝখানের লেন দিয়ে, অ্যান্ড বামে গেলে এই বাম দিক দিয়ে যাবো, এবং ডানে গেলে ওই দিক দিয়ে যাবো। সো এই 3টা লেনেরও 3টা কাজ আছে। যদি আমি মাঝখান থেকে যদি আমি ডানে চলে যেতে চাই, বামে চলে যেতে চাই হঠাৎ করেই, তখন বাম থেকে যে লেনগুলার গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো আমাকে অ্যাক্সিডেন্ট করবে এবং আমরা মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হব, আমরা বিভিন্ন ধরনের আহত নিহত হয়ে যেতে পারি। সো এই যে দেখেন রিক্সাওয়ালা মামা সুন্দর করে রাস্তার মাঝখান থেকে ঘুরাচ্ছে। সো এদেরকেও আমাদের মনে হয় যে যারা অটো ড্রাইভার আছে তাদেরকেও কিছু নিয়মানীতির ভিতরে নিয়ে আসা হোক। অটো ড্রাইভাররা এখন দেখতেছি যে খুব আন্দোলন করতেছে, আমরা কি খাবো। আসলেই কথা যে ঠিক ওনারা এক ধরনের এটার উপরে ইনভলভ হয়ে গিয়েছে, বাট এটা মোটামুটি তাদের প্রধান পেশা হিসাবে ধরে নিয়েছে। অনেক বছর যাবত চলতেছে, অটো আস্তে আস্তে গ্রোয়িং করতেছে, অনেক অটো ড্রাইভার হয়ে গেছে, অনেক অটো গাড়ি হয়ে গেছে, তারা এই সেক্টরটায় চলে এসেছে। সো হঠাৎ করে আপনি বাংলাদেশ সরকার কিন্তু এই যে অটো ড্রাইভার সেক্টরদেরকে আপনার বাদ দিয়ে দিতে পারবেন না। সো তাদেরকে কিছু আইনের ভিতরে নিয়ে আসলে লাইসেন্স দিতে পারেন আপনারা, প্লাস কিছু স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন। ওভারঅল চেঞ্জ করলে দেখা গেছে অটো ড্রাইভারদের ভিতরেও একটা সচেতনতামূলক একটা যে বুদ্ধিটা বৃদ্ধি পাবে, অ্যান্ড হচ্ছে গিয়ে তারাও কিছু নিয়মনীতি মেনে চলবে এবং কিছু রেস্ট্রিকশন করে দিতে পারেন যে এই রাস্তায় আপনারা ঢুকতে পারবেন না, তাহলে আপনার জরিমানা বা মামলা হবে। তখন কিন্তু আর তারা এই মেইন রাস্তাগুলোতে ঢোকার সাহস করবে না, তখন আপনার কিছুটা কন্ট্রোল আসবে। এবং হঠাৎ করেই যদি আপনি বলেন যে ভাই তোমরা অটো ড্রাইভার চলবে না, বাংলাদেশে ব্যান, তখন দেখা গেছে সবাই আন্দোলন করবে, একটা ঝামেলায় পড়বে, তাদের ফ্যামিলি আছে, তার ফ্যামিলিটাও এখানে ইনভলভ হয়ে গিয়েছে, তারা পুরোপুরি ডিপেন্ডেন্ট এই অটো ভেহিকেল বা অটো রিক্সার উপরে। সো তারাও খুব একটা পেরেশানিতে পড়ে যাবে, তাদের ইনকাম সোর্স ওইভাবে কিন্তু এখনও ক্রিয়েট হয়নি। সো আজকে মূলত এই উদ্দেশ্যটা নিয়ে আপনাদের সামনে বের হয়েছি বা কথা বলতে চলে এসেছি যে আমাদের যারা ড্রাইভার সেকশন আছেন বা যারা হচ্ছে গিয়ে ড্রাইভার বলতে আমি খারাপ কিছু বোঝাচ্ছি না, আপনারা অন্যভাবে নেবেন না, যে ড্রাইভার বলতে বোঝাচ্ছি যাদের একটা ড্রাইভিং লাইসেন্স আছে তারাই ড্রাইভার, কোনো না কোনো ভেহিকেল তারা ড্রাইভ করতেছে। সো তাদের জন্য একটাই কথা যে যারা পাঠাও চালান বা বাস চালান বা লরি ট্রাক চালান বা বাইক চালান, যেটাই হোক না কেন, তাদেরকে অবশ্যই এবং প্রাইভেট সেক্টরে যারা আছেন, প্রাইভেট কার চালান বা অন্য কিছু যারা নিজে ড্রাইভিং করেন,
তাদের উদ্দেশ্য সেম একই কথা, যে আপনাদের ট্রাফিক সাইনগুলো আমরা সবাই একটু শেখার চেষ্টা করব, অ্যান্ড হচ্ছে ট্রাফিক নিয়মগুলো আমরা মানার চেষ্টা করবো। আদারওয়াইজ আমাদের যেমন ক্ষতি হবে, অন্য একটা মানুষের ক্ষতি হবে আমার জন্য, সেটা ভাই আপনার নিজের বিবেকের কাছে অবশ্যই প্রশ্ন করা উচিত যে আমি যে একটা রং ভেহিকেল রং ড্রাইভিং করব, সেক্ষেত্রে আমার একটা পরিবারে আমি যদি মারা যাই তখন আমার পরিবারটা কিন্তু অচল হয়ে পড়বে, এবং আরেকটা ড্রাইভারও যদি মারা যায় বা আরেকটা গাড়িও যদি অ্যাক্সিডেন্ট করে যদি পঙ্গু হয়ে বসে থাকে, তাহলে তার ফ্যামিলিটাও কিন্তু বসে থাকবে। সো আমাদের সবার উচিত ট্রাফিক নিয়মগুলো মেনে চলা, এবং সবারই উচিত যে ট্রাফিক আইনের ভিতর দিয়ে নিজেকে চলানো। তাহলে হবে দেশটা উন্নত হবে, নিজে উন্নত হবে, নিজে সেফ থাকবো, সবসময় সেফ থাকার চেষ্টা করবো। সো আজকে এই পর্যন্তই, এটাই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।